বিপদে পড়লে যে মানুষের মাথার ঠিক থাকে না সেটা স্পষ্ট তৃণমূল নেত্রীর সাম্প্রতিক আচরণ দেখে। কত ভোটার শেষ পর্যন্ত বাদ যেতে পারে সেই রিপোর্ট ইতিমধ্যেই আইপ্যাক কালীঘাটে পৌঁছে দিয়েছে, আর তাতে কলকাতা শহরটাই হাতছাড়া হয়ে যাওয়ার ভয় পাচ্ছে তৃণমূল। ভাইপো বাবু এই পরিস্থিতি দেখে খানিক চুপচাপ। কলকাতায় থাকলেও বিদেশ থেকে ফেরার পরেও পিসির বিএলএ বৈঠকে তিনি হাজিরই হননি, আর পিসি এখন নানা অন্যায় করতে চাইছেন, করাতে চাইছেন, আর সেটা করতে গিয়ে সবচেয়ে বেশি বন্দুক রাখছেন জনাব ফিরহাদ হাকিমের উপরে। আসলে ভাইপো নেই, তাই ভাইপোর অপছন্দের ভাইদের তিনি কাছে টেনে নিয়েছেন। তাতে ববির বিপদ নিশ্চিত। পিসির ভয় আর ববির বিপদ নিয়ে এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে। এখন পিসির মাথা খারাপ করা নির্দেশের কথা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। প্রথম দফার এসআইআর এর শেষে আইপ্যাক যে রিপোর্ট তৈরি করেছে তাতে উল্লেখ রয়েছে খসড়া তালিকার বিভিন্ন তথ্যের উপরে, আর তাতে দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতায় মানে বন্দর যে আসন সেই বিধানসভা আসনে ববি হাকিম একমাত্র কিছুটা নিশ্চিত জয়ের কাছাকাছি রয়েছেন। তিনি একটু চেষ্টা করলে জিতে যেতে পারেন, তবে সেই কলকাতা বন্দর আসনে দ্বিতীয় পর্যায়ের নাম অনেক বেশি বাদ যাওয়ার সম্ভাবনা। তখন যে কি হবে বলা খুবই মুশকিলের। তবে বাকি কলকাতার চেহারা না ভয়াবহ, আর তাতেই ববিকে বিশেষ করে কিছু নির্দেশ দিয়েছেন দিদি। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেটা এক রকমের প্রকাশ্য চাতুরি, আর এই চাতুরির দিকে নির্বাচন কমিশন নজর রাখছে না এটা ভাবলে খুব ভুল হবে। আসলে এই বিপদের সময়ে তো মানুষ এই চাতুরি করতে গিয়ে অনেক ভুল করে ফেলে। আমাদের মুখ্যমন্ত্রী সততার প্রতীক, তিনি তো মানুষই নাকি বলুন? এত বয়সে এত চাপ কি নেওয়া যায়? ভাইপোর জেলা নিয়ে অনেক চিন্তা, তার জন্য সেই সব চিন্তা ম্যানেজ করার জন্য নানা পেঁচ পয়জার ভাইবাবু শুরু করে দিয়েছেন দক্ষিণ 24 পরগনায়। কিন্তু পিসির কাছে কলকাতা সবচেয়ে বেশি ভয়ানক, সেটা আইপ্যাকের যে রিপোর্ট তারপরে খুব ঘামাচ্ছে খুব। কারণ 2000 সালে এই কলকাতা দখল দিয়েই তৃণমূলের জয়যাত্রা শুরু হয়েছিল। দেখুন দক্ষিণ কলকাতার বালিগঞ্জ সেই আসনে 65,165 ভোটার বাদ চলে গিয়েছে। রাসবিহারীতে 42,519, আর পিসিমণির ভবানীপুরে 44,787। এসব ক্ষেত্রে জয়ের ব্যবধান কিন্তু ওই 22, 23, 24,000-এর মতো, তার দ্বিগুণ ভোটার বাদ গিয়েছে। আর উত্তর কলকাতার জোড়াসাঁকোয় 72,899, চৌরঙ্গিতে 74,510, শ্যামপুকুরে 42,304, কাশীপুর বেলগাছিয়া 53,365, বেলেঘাটা 56,493, এন্টালিতে 49,000, আর মানিকতলায় 41,870। সাধন পান্ডে বেঁচে নেই, তিনি মানিকতলা ম্যানেজ করতেন। কলকাতা শহরের এই 11টি কেন্দ্র থেকেই শুধুমাত্র ভোটার বাদ গিয়েছে 6 লক্ষের কাছাকাছি। ভাবুন ভাবুন, অতএব 2 নম্বরই কিছু একটা করতে হবে, করতেই হবে, আর সেই 2 নম্বরই করতে হবে মহামান্য মেয়র ববি হাকিমের মাধ্যমে। তেমনই নির্দেশ দলনেত্রীর। কেমন কেমন 2 নম্বরের প্রস্তুতি সেটা আমি বলবো, এক এক করে আপনারা চমকে যাবেন। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই
থ্যাঙ্কস বাটন আছে, এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। দিদিমণি ঠিক করেছেন কলকাতা পুরসভা নিবাসী শংসাপত্র দিয়ে দেবে যেসব অবৈধ ভোটারদের নাম বাদ গিয়েছে তাদের, মানে যাদের আর চান্স নেই। আর সেই লক্ষ্যে ববিকে কাজ করতে বলা হয়েছে। দলের এই বিএলএদের বলা হয়েছে যে এই ববি হাকিম মানে কলকাতার বিএলএদের যে শংসাপত্র দেবেন, সেই শংসাপত্র দেখিয়ে অবৈধ ভোটারের নামটা ভোটার তালিকায় নিশ্চিত করতে হবে। কিন্তু এর পরেও যাদের নাম বাদ যাবে তাদের কি করবেন? তাদের জন্য বিশেষ শংসাপত্র দিতে হবে। কলকাতার বাসিন্দা হলে শংসাপত্রের ব্যবস্থাটা করে দেবেন জনাব ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়ার যে কেন্দ্র, সেটা 20টি কাউন্টার খুলেছে কলকাতা পুরসভা এসআইআর চালু হবার পরে। অনেক দিন আগে যারা জন্মেছিলেন তারা এখন জন্মের শংসাপত্র নিচ্ছেন। কেন এতদিন নেননি কে জানে। আর দ্বিতীয় পর্যায়ের কাজ যখন নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে, প্রথম প্রক্রিয়ায় 31,68,424 জন ম্যাপিং এর আওতায় আসেননি। তাই স্বাভাবিক নিয়মেই তাদের নির্বাচন কমিশনের শুনানির মুখে পড়তে হবে। সেখানে গিয়ে তাদের বিভিন্ন নথি ও তথ্য জমা দিতে হবে, সেগুলো যাচাই করবে। তাদের হাজিরা দিতে বলা হয়েছে, আবার কাউকে বলা হবে। সেই শুনানিতে ভোটারদের নিবাসী পরিচয়পত্র মানে নিবাসী পরিচিতি মানে হচ্ছে ডেমিসাইল সার্টিফিকেট, যেটা আপনি এই শহরের বাসিন্দা বলে পুরসভা স্বীকৃতি দিল, এরকম একটা সার্টিফিকেট, সেটা ব্যাপক হারে বিলি করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে গতিও এসেছে খুব। জনাব ফিরহাদ হাকিম নিজেই ঘোষণা করেছেন যে নিবাসী শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে গতি আনছে পুরসভা। আমি একটা কথা বলি, যারা দীর্ঘদিন ধরে কলকাতায় আছেন তাদেরই তো নিবাসী শংসাপত্র দেবে পুরসভা। তা তারা এসআইআর এর প্রথম দফায় সেটা নিলেন না কেন? নাম বাদ যাওয়ার পরে কাদের দেওয়া হচ্ছে এই ডেমিসাইল সার্টিফিকেট? তারা কারা? এই যে ঠিকানা সংক্রান্ত যে শংসাপত্র, এটা পুরসভার কাউন্সিলররা দিতেন। আর এই শিক্ষা বিষয়ক যে শংসাপত্র, সেটার দেওয়ার ব্যবস্থা এতদিন ধরে ছিল কলকাতার টাউন হলে। কিন্তু এই নিবাসী শংসাপত্র যদি কোনো কাউন্সিলর দেন তবে সেটা গ্রাহ্য হবে না বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এরপরেই আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় ভাই ববি হাকিমকে বলেছেন সবাইকে নিবাসী শংসাপত্র দিয়ে দাও, তারা কলকাতার স্থায়ী বাসিন্দা বলে দাও। ঠিক হয়েছে, কলকাতার যে 16টা বোরো আছে সেই বোরোতে এখন এই নিবাসী শংসাপত্রের আবেদন করা যাবে। তারপর সেটা পুরসভায় আসবে, পুরসভা সবুজ সংকেত দিয়ে দেবে, তারপরে আবার ওই সংশ্লিষ্ট বোরো থেকেই তারা শংসাপত্র পেয়ে যাবেন। তৃণমূল নেতৃত্বের ধারণা এই কাজে গতি এলে কলকাতায় ম্যাপিং এর সময় যেসব ভোটার তালিকায় থাকা ভোটার প্রশ্নের মুখে পড়েছেন তারা সহজেই নিজের নাম তালিকায় তুলে ফেলতে পারবেন। কিন্তু এখন এসআইআর চলার সময়ে পাওয়া শংসাপত্র কি কমিশন নথি হিসেবে গ্রহণ করবে? করার কথা নয়। প্রকৃতপক্ষে বিহারে যবে এসআইআর এর কাজ শুরু হয়েছে তারপর থেকেই যেসব শংসাপত্র তোলা হয়েছে সেগুলো কমিশনের বিশেষ নজরে আসার কথা। এবং মনে রাখতে হবে একটা কথা, তৃণমূলকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, জনাব ফিরহাদ হাকিমকে, এই যে শংসাপত্র দেওয়া হবে সেটা কবে দেওয়া হলো, কে দিল, কে সই করেছে, এগুলো কিন্তু রাজ্য সরকারের কর্মী, ইআরও বা এইআরওরা যাচাই করতে পারবেন না। ইতিমধ্যে প্রশিক্ষণ পর্ব শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারি এসব কর্মীকে নিয়োগ করা হয়েছে, তারাই এগুলো যাচাই করবেন। এর ফলে যেসব ভোটাররা এখন শংসাপত্র নেবেন এবং জমা দেবেন তারা কিন্তু তাদের বিপদ নিজেরা নিজেই ডেকে আনছেন। আমাদের দেশের আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে ভুল তথ্য দেওয়া,
কারাবাসযোগ্য অপরাধ, জরিমানাও হবে। আর দল ও পুরসভার বিপদটা ডেকে আনছেন স্বয়ং মেয়র সাহেব। তিনি কিন্তু নিজের বিপদও ডাকছেন, কারণ একদিন এ নিয়ে তদন্ত হবে যে এত মানুষকে হঠাৎ করে একটা সময় কি করে কলকাতার বাসিন্দা হিসাবে সার্টিফিকেট দিল কলকাতা পুরসভা। আর পুরসভার কর্তা তো তিনি। মনে রাখতে হবে, এই যে এখন শুনানি পর্ব চলছে যেটা, তারপরেও 1.36 লক্ষ মানে 1,36,000 ভোটারের সন্ধান মিলেছে যাদের তথ্যগত এমন কিছু ত্রুটি রয়েছে যা বাস্তবের সঙ্গে মানানসই নয়। যেমন 6 জনের বেশির একজন বাবা, 6 জন ভোটারের বাবা একজন, অনেকেরই বাবার নাম মিলছে না, পুরো আলাদা। আবার বাবার সঙ্গে ছেলের কিংবা ঠাকুরদার সঙ্গে নাতির বয়সের ফারাক সামান্য। কেউ কেউ 2002 সালে যখন এর আগের এসআইআর হয়েছিল তখন ভোটের বয়স হয়ে গিয়েছিল কিন্তু নাম ওঠেনি। কেন? এতদিন তারা কোথায় ছিলেন? ও, দেরিতে বাংলাদেশ থেকে এসেছেন। তাহলে তো হিন্দু বা অন্য কোনো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হলে তাকে তো সিএর আবেদন করতে হবে। তারা ভোটার তালিকায় সরাসরি কি করে নাম তুলতে চাইছেন? তাহলে আপনারা বাংলাদেশি মুসলমান, তারা এতদিন ভোট দেননি, ভোটার তালিকায় নাম ছিল না, এখন তুলতে চাইছেন অন্যকে বাবা সাজিয়ে। আর সেই বাবা সাজানোর ফলে এমন হয়েছে কমিশন অবাক, এই বাংলার কেউ কেউ 5 বছরে বাবা হয়ে গেছেন। মানে ছেলের যা বয়স দেখা যাচ্ছে তার থেকে মাত্র 5 বছরের বড় বাবা, এবং এই 5 বছরের বাবাদের একাধিক সন্তান। এদের বাঁচাবে কে? কলকাতার বা রাজ্যের বাসিন্দা হিসেবে শংসাপত্র জমা দিয়ে পার পাবেন না অবৈধ ভোটাররা, কারণ নতুন শংসাপত্রের দিকে আলাদা করে বাড়তি নজর থাকবে নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন সেই নজরদারিটা চালাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাধ্যমে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীদের মাধ্যমে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এটাকেই কি বিনাশকালে বিপরীত বুদ্ধি বলে? মানে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, বা তৃণমূল দল যেটা করছে বা করতে চাইছে, এটাকে কি বলে? আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখুন। আর প্রতিবেদন ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা খুব খুব ভালো থাকুন।